এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের বিষয় হচ্ছে ক্লাস 9-এর ছোট্ট এক টপিক, স্থিতি ও গতি। এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা এই চ্যাপ্টারের থিওরি পার্টটা পুরোটা শেষ করব। পরবর্তী এক ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো কথা না বেরিয়ে চলো শুরু করি। সকলে মন দিয়ে শুনবে, আশা করি সকলে বুঝতে পারবে। ফার্স্ট দেখো কি বলেছে, যে স্থিতি বলতে কি বোঝো। স্থিতিটা কি, যে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না সেই বস্তুকে স্থির বা অচল বস্তু বলে, আর বস্তুর ওই বিশেষ অবস্থাকে স্থিতি বলে। তাহলে স্থিতিটা কি, যে পারিপার্শ্বিক কোনো একটা বস্তু আছে, সেই বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তু যদি সময়ের সঙ্গে তার অবস্থানের কোনো পরিবর্তন না হয় সেই বস্তুকে আমরা স্থির বস্তু বলবো, এবং তার বিশেষ যে অবস্থাটা সেটাকে আমরা স্থিতি বলবো। বোঝা গেল? আর গতিটা কি, গতিটা হচ্ছে ঠিক তার উল্টো, যে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেই বস্তুকে গতিশীল বা সচল বস্তু বলে। অর্থাৎ কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, সেই স্থির বস্তুটার সাপেক্ষে অন্য একটা বস্তু যদি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে, অর্থাৎ অবস্থানের পরিবর্তন করে, তবে সেই বস্তুকে আমরা গতিশীল বা সচল বস্তু বলবো, আর তার বিশেষ অবস্থাকে আমরা গতি বলবো। তাহলে এই যে গতি, এই গতিটা হচ্ছে হলো দুই প্রকার। কি কি? একটা হচ্ছে চলন গতি, আর একটা হচ্ছে ঘূর্ণন গতি বা আবর্ত গতি। তো এখন আমরা এক এক করে পড়বো যে চলন গতিটা কি। চলন গতি হচ্ছে যে স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু সরল রেখা বরাবর চলতে থাকলে ওই বস্তুর গতিকে চলন গতি বলে। যে একটা স্থির বস্তু আছে, সেই স্থির বস্তুটার সাপেক্ষে যদি অন্য একটা বস্তু সরল রেখা বরাবর চলতে থাকে তাহলে ওই বস্তুর গতিকে আমরা চলন গতি বলবো। এই গতিতে বস্তুর প্রতিটি কণা একই বেগে একই দিকে সমান্তরালভাবে সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে চলন গতিটা কি, যে স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু সরলরেখা বরাবর চলতে থাকলে ওই বস্তুর গতিকে চলন গতি বলে, আর এই গতিতে বস্তুর প্রতিটি কণা একই বেগে একই দিকে সমান্তরালভাবে সমান দূরত্ব অতিক্রম করে। বোঝা গেল? উদাহরণটা কি বলেছে, যে অভিকর্ষের প্রভাবে উল্লম্বভাবে পতনশীল পাথরখণ্ডের গতি। যে ধরো বিল্ডিংয়ের ছাদ থেকে একটা পাথরকে তুমি নিচে ফেলে দেবে, তখন কি হবে, যে পাথরটি পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে সেটা নিচের দিকে নামতে থাকবে, তাহলে সেই পাথরটির তখন যে গতিটা হবে সেটা হচ্ছে হলো তার চলন গতি। তো পাথরটা কি হবে, যে বিল্ডিংয়ের উপর থেকে যদি তুমি পাথরটা ছেড়ে দাও তাহলে পাথরটা পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে নামবে। তো এই যে পাথরটার এখানে যে একটা গতি হবে নিচের দিকে নামার ফলে, সেটা হচ্ছে তার চলন গতি। অর্থাৎ এই গতিতে বস্তুর প্রতিটি কণা একই বেগে একই দিকে সমান্তরালভাবে সমান দূরত্ব অতিক্রম করে। ঘূর্ণন গতিটা কি, যে স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বা আবর্ত গতি বলে। তাহলে ঘূর্ণন গতিটা কি, যে স্থির বস্তুর সাপেক্ষে একটা স্থির বস্তু আছে, সেই স্থির বস্তুটার সাপেক্ষে অন্য কোনো একটা বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা সেটা অক্ষ, বিন্দু হতে পারে বা অক্ষ হতে পারে, সেই বিন্দু বা অক্ষের চারদিকে যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে ওই বস্তুর গতিকে আমরা ঘূর্ণন গতি বা আবর্ত গতি বলি। উদাহরণটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে বৈদ্যুতিক পাখার গতি। যে বৈদ্যুতিক যে পাখা আছে, ইলেকট্রিক যে পাখা আছে, সেই ইলেকট্রিক পাখায় তোমরা দেবে একটা দণ্ডের চারদিকে সেই পাখাটা ঘুরতে থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট অক্ষ বা দণ্ডের চারদিকে যে বৃত্তাকার পথে ঘোরে, ফলে ওই পাখাটার মধ্যে যে গতি সৃষ্টি হয় সেটা ঘূর্ণন গতি বা আবর্ত গতির সৃষ্টি হয়। বোঝা গেল? তাহলে চলন গতিটা কি, যে চলন গতি হচ্ছে হলো স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু সরল রেখা বরাবর চলতে থাকলে সেই বস্তুর গতিকে আমরা চলন গতি বলি। আর ঘূর্ণন গতিটা কি, যে স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই বস্তুর গতিকে আমরা ঘূর্ণন গতি বলি। চলন গতির উদাহরণটা মনে রাখবে, যে অভিকর্ষের প্রভাবে উল্লম্বভাবে পতনশীল পাথরখণ্ডের গতি, আর ঘূর্ণন গতি বা আবর্ত গতির উদাহরণ হচ্ছিল বৈদ্যুতিক পাখার গতি। বোঝা গেল? এরপর রয়েছে কি, যে মিশ্র গতি। মিশ্র গতিটা কি, যে কোনো বস্তুর একই সঙ্গে যদি চলন ও ঘূর্ণন গতি বর্তমান থাকে তবে সেই বস্তুর গতিকে মিশ্র গতি বলে। অর্থাৎ নামটার মধ্যেই দেখো তোমরা বুঝতে পারবে যে মিশ্র কথাটি আছে, অর্থাৎ চলন আর ঘূর্ণন দুটো গতি বর্তমান থাকবে। অর্থাৎ কোনো বস্তুর একই সঙ্গে যদি চলন গতিও থাকে আর ঘূর্ণন গতিও বর্তমান থাকে তবে সেই বস্তুর গতিকে আমরা মিশ্রণ গতি বলবো। উদাহরণটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যে কি বলেছে উদাহরণে, চলন্ত মোটর গাড়ির চাকায় চলন ও ঘূর্ণন একই সঙ্গে ক্রিয়াশীল। গাড়ির চাকা তার কেন্দ্রের অক্ষের চারদিকে ঘোরে, এটি ঘূর্ণন গতি। আবার চাকাটি গতিশীল হওয়ায় রাস্তা বরাবর একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হয়, এটি চলন গতি। তাহলে কি বলেছে, যে যখন একটা গাড়ির চাকা চলে তখন কি হয়, গাড়িটি যখন এগিয়ে যায় তখন কি হয়, যে চাকাটি গতিশীল হওয়ায় রাস্তা বরাবর একটি নির্দিষ্ট দিকে এগিয়ে যায়। এই যে চাকাটা একটি নির্দিষ্ট দিকে রাস্তা বরাবর এগিয়ে যাচ্ছে, তাহলে কি, যে কোনো বস্তু যখন অন্য কোনো বস্তুর সাপেক্ষে
একটি নির্দিষ্ট দিকে এগিয়ে যায় সরলরেখা বরাবর, সেটাকে আমরা চলন গতি বলি। তাহলে চাকার এক্ষেত্রে চলন গতি সৃষ্টি হচ্ছে। আর ঘূর্ণন গতিটা কোথায়, যে যখন গাড়ির চাকাটা ঘোরে তখন কি হয়, যে গাড়ির চাকাটা তার কেন্দ্রের অক্ষের চারদিকে ঘোরে। যে চাকাটা আছে এখানে একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রের অক্ষের চারদিকে তো এই চাকাটা ঘুরছে, তাহলে সেখানে ঘূর্ণন গতি সৃষ্টি হচ্ছে। তাহলে কি হচ্ছে, যে মোটর গাড়ির চাকায় কি হয়, যে চলন গতি আর ঘূর্ণন গতি দুটোই ক্রিয়াশীল। ঘূর্ণন গতিটা কখন, যে গাড়ির চাকা তার কেন্দ্রের অক্ষের চারদিকে যখন ঘোরে সেটার মধ্যে ঘূর্ণন গতি সৃষ্টি হয়। আর চাকাটি গতিশীল হয় রাস্তা বরাবর একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হয়, তখন চলন গতির সৃষ্টি হয়। তাহলে এই মোটর গাড়ির চাকার মধ্যে মিশ্র গতির সৃষ্টি হয়। বোঝা গেল? এরপর রয়েছে চলন গতি আর ঘূর্ণন গতির পার্থক্য। চলন গতি আর ঘূর্ণন গতির পার্থক্যটা কি, যে চলন গতি হলো সরলরৈখিক গতি, যেটা আমরা সংজ্ঞায় পড়লাম। আর ঘূর্ণন গতি হলো একটি সমতলিক বৃত্তাকার গতি, অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘোরে। আর চলন গতির ক্ষেত্রে গতির দিক বা অভিমুখ অপরিবর্তিত থাকে। যে এই দেখো গাড়ির ক্ষেত্রে যে চাকাটা একটি নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছে গতিশীল গাড়িটা, তাহলে চলন গতির ক্ষেত্রে গতির দিক বা অভিমুখ অপরিবর্তিত থাকে। কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে ঘূর্ণন অক্ষ অপরিবর্তিত থাকে। যে ফ্যানটা যে ঘুরছে, সেই ফ্যানটার যে অক্ষটাকে কেন্দ্র করে ঘুরছে সেই অক্ষটা অপরিবর্তিত থাকে। সেটাই বলেছে যে ঘূর্ণন গতিতে ঘূর্ণন অক্ষ অপরিবর্তিত থাকে। তাহলে এটাই হলো চলন গতি আর ঘূর্ণন গতির পার্থক্য। তো আজকের ক্লাস এ পর্যন্তই। এটা ছোট্ট একটা টপিক ছিল, এর থিওরি পার্টটা পুরোটা আজকে আমরা শেষ করলাম। এর পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশের থাকা বেল আইকনে ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। সবাই ভালো থেকো, টাটা।